where the mind is without fear and the head is held high, where knowledge is free. So students, I hope all of you are well. I am also well. In the previous class, we have discussed the subject matter of lesson number 3, and that was a poem. The name of the poem was Autumn. Today, we will start a new lesson. So be ready, all of you, for a new lesson. Before starting the lesson, I want to ask you, or rather you can say, I want to remind you some memories of your childhood days. কি সেটা জানি তোমাদের অনেকেরই হয়তো মনে আছে, বা তোমরা অনেকেই এই ব্যাপারটা শুনেছো। আমরা যখন ছোটবেলাতে সংখ্যা শিখি, 1 2 3 4 5 6 সংখ্যা শিখেছি আমরা সবাই, তখন একটা ছড়ার মতো আমরা শিখেছিলাম ছোটতে। বা তোমরা ওটা ছোটবেলার স্মৃতি মনে না থাকলেও তোমরা আশেপাশে অনেকে যারা ছোট বাচ্চা আছে তাদেরকে হয়তো বড়দেরকে বলতে শুনবে, এরকম অনেকেই বলে থাকেন। কি ব্যাপারটা দেখো তো, মনে করতে পারো কিনা? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। মনে পড়ছে? এরকম 1 2 3 4 5 করে আমরা পড়েছি। 5 পঞ্চবার, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টাবসু, 9 নবগ্রহ, 10 দিক। এবার একটু একটু মনে পড়লে হয়তো অনেকেরই, বা অনেকেই হয়তো শুনে থাকবে এরকম। তো তোমরা হয়তো ভাবছো যে ম্যাডাম আজকে এগুলো কেন বলছে, এটা বেশ একটা স্ট্রেঞ্জ লাগছে তোমাদের কাছে। আমি এই যে 1 থেকে 10 অবধি সবকটা বললাম, তার মধ্যে একটা জিনিস নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করব। সেটা হচ্ছে, আমি বাংলাতেই লিখছি যেহেতু এটা বাংলা নাম্বারেরই, রিলেটেড টু বেঙ্গলি নাম্বারস। আমি লিখলাম দেখো 9 নবগ্রহ। আচ্ছা, এইটা তো তোমরা সবাই জানো, নবগ্রহ দ্যাট মিনস 9টা গ্রহ আছে। আমরা নামও জানি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বা এরকমই নাম। কিছু বর্তমানে কিছু চেঞ্জেসও হতে পারে, দেয়ার মে বি সাম চেঞ্জেস। তো এই নবগ্রহর মধ্যে, এই যে নবগ্রহ আমরা বললাম মুখে, তার মধ্যে আমরা সেকেন্ড ওয়ানে কার নাম করলাম? বুধের পর দ্বিতীয়তে আমরা নাম বললাম শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকেই আমরা ইংরেজিতে বলে থাকি ভেনাস। আজকে নবগ্রহ সম্পর্কে কেন আলোচনা করলাম, বা কেন এই প্রসঙ্গটা এখানে আনলাম, তার কারণ হচ্ছে আজ আমরা যে টেক্সটটা নিয়ে আলোচনা করব, রাদার যে প্রোজ পিসটা নিয়ে আলোচনা করব আমরা, তার সাবজেক্ট ম্যাটার অফ দ্যাট প্রোজ ইজ রিলেটেড টু ভেনাস। তার মানে সেই সাবজেক্ট ম্যাটারটা ভেনাসের সাথে সম্পর্কিত।
এবার অনেকেরই মাথায় প্রশ্ন আসতে পারে ভেনাসের সাথে সম্পর্কিত, তার মানে কোনো জিওগ্রাফিক্যাল কোনো ইভেন্ট বা কোনো সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো সেই রকম কোনো ফ্যাক্ট সেগুলো কি পড়বো? না, তা নয়। আমরা এই প্রেজেন্ট টেক্সটটাতে ভেনাসের ওয়েদার সম্পর্কে দেখব। এবার আমরা তো প্রত্যেকে পৃথিবীতে থাকি, আমাদের একটা সিজন সাইকেল আছে, আমাদের 6টা সিজন ওয়ান আফটার অ্যানাদার আমাদের আসে। আমাদের দিনের বেলা আমরা এখন যেমন ঝকঝকে রোদ দেখতে পাই, রাত্রিবেলা আমরা অন্ধকার পাই, আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এই সমস্ত ঋতু পাই। তো ভেনাসে যারা থাকে, দ্য পিপল অফ ভেনাস, তাদের কীরকম অভিজ্ঞতা রিগার্ডিং দ্য অ্যাটমসফিয়ার অফ ভেনাস, ওখানকার অ্যাটমসফিয়ার কেমন, সূর্য, আমরা যে সূর্যটা আমাদের মানে জীবনের বা আমাদের সমস্ত কাজকর্মের একটা খুব একটা মূল বস্তু, যাকে ছাড়া আমরা নিজেদের জীবনটা হয়তো কল্পনা করতে পারি না, আমরা এখানে দেখব ভেনাসে সেই সূর্যটা ঠিক কীরকম ডিউরেশন পরপর উঠছে, কিভাবে লোকেরা তাকে এনজয় করছে, ভেনাসের ওয়েদারটা কেমন, ওখানে আমাদের মতো এরকম সিজন সাইকেল আছে কি না, বা ঠিক আর কি চেঞ্জেস আমরা পাবো যেটা আমরা এখানে পৃথিবীতে থেকে পাই কিন্তু ভেনাসের লোকেরা পায় না। এই সমস্ত বিবরণ নিয়ে আজকের প্রোজ এ টপিক, দ্য নেম অফ দ্য প্রোজ ইজ অল সামার ইন এ ডে, অ্যান্ড ইট ইজ লেসন নাম্বার 5 of your textbook. Okay, so open your textbook at page number 34 and be ready to explore the planet called Venus. এটা শুরু করবার আগে we should talk something about the writer. The name of the writer, as you see on the board, Ray Douglas Bradbury. এই হচ্ছে রাইটারের নাম। Ray Douglas Bradbury was famous for fiction writing. উনি বিভিন্ন রকম ফিকশন লিখেছিলেন, রূপকথার গল্প লিখেছিলেন, সায়েন্স ফিকশন লিখেছিলেন, বিভিন্ন রকম ফিকশন রাইটিংয়ের জন্য হি ওয়াজ ফেমাস। বেসিক্যালি হি ওয়াজ অ্যান আমেরিকান ফিকশন রাইটার। বেসিক্যালি প্রচুর রকমের এইসব ফিকশনগুলোর জন্যই উনি বিখ্যাত ছিলেন, এবং ওনার এই ফিকশনগুলো নিয়ে বিভিন্ন টেলিভিশন শোজ এবং ফিল্মস তৈরি হয়েছিল। তো এই হচ্ছে রে ডগলাস ব্র্যাডবেরি সম্পর্কে 2-4 কথা। এই প্রেজেন্ট টেক্সটটা দেখো তোমাদের প্রত্যেকের বইতে পেজ নাম্বার 34-এ দুটো ব্লু ইঙ্ক দিয়ে লেখা দুটো প্যারাগ্রাফ আছে। সেকেন্ড প্যারাগ্রাফে দেখো আছে, দিস টেক্সট ইজ অ্যান এক্সার্পড ফ্রম আ সায়েন্স ফিকশন which gives us an imaginary account of life on the planet Venus. আমি প্রথমেই বললাম যে এই টেক্সটটা ভেনাস প্ল্যানেটের মানুষের জীবনযাত্রা ঠিক কেমন হয়, তারা কিভাবে জীবনযাত্রা করে, তাদের অ্যাটমসফিয়ারটা কেমন হয়, তাদের ওয়েদার কেমন হয়, তারা ওখানে কি করে নিজেদেরকে অ্যাডজাস্ট করে, সেই সমস্ত রিলেটেড জিনিসপত্র আমরা পড়ব এই টেক্সটে। এখানে একটা শব্দ দেখো, এখানে একটা শব্দ আছে প্রথম লাইনে, দ্য টেক্সট ইজ অ্যান এক্সার্পড ফ্রম আ সায়েন্স ফিকশন হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ দ্য প্ল্যানেট ভেনাস। এক্সার্পড এই কথাটা হয়তো অনেকেই জানো, আজকে এই কথাটা একটু ডিটেলে বলি কি ব্যাপারটা। এটা স্পেলিং হচ্ছে EXCERPT, এক্সার্পড। এবার এই এক্সাক্ট কথাটার মানে হচ্ছে কোথাও থেকে উদ্ধৃত করে দেওয়া, তার মানে একটা বড় কোনো একটা গল্প বা বড় কোনো একটা ফিকশন সেইখান থেকে খানিকটা উদ্ধৃত করেছে, এখানে মেনশন করেছে, সেইটা হচ্ছে এক্সাক্ট। আচ্ছা, আর এক ধরনের টেক্সট আমরা পড়ে থাকি বা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে এডিটেড ভার্সন। এডিটেড ভার্সনটা কি জিনিস? এডিট করা মানে হচ্ছে কিছু চেঞ্জেস করা। সাপোজ করো আমি কেউ একজন কোনো একটা প্রোজ পিস লিখেছেন, তৈরি করেছেন, লিখেছেন, সেই পিসটা থেকে যখন কোনো বইতে অন্য কেউ কিছু এডিট করে সেটাকে প্রেজেন্ট করছে, দ্যাট টেক্সট ইজ কল্ড অ্যান এডিটেড টেক্সট। ঠিক আছে,
এডিটেড মানে হচ্ছে যখন কিছু এডিট মানে কিছু চেঞ্জেস করা, একটু ইম্প্রোভাইজ করা, একটু চেঞ্জ করা। তাহলে এক্সার্ট মানে হচ্ছে উদ্ধৃত, তার মানে ওই ফিকশন থেকে একটা সার্টেন পার্ট এখানে দেওয়া হয়েছে। যখন এডিটেড টেক্সট বলবো আমরা, তার মানে হচ্ছে যেটা প্রেজেন্ট টেক্সট তার থেকে কিছু ইম্প্রোভাইজ করেছে, তার মানে কিছু চেঞ্জেস করেছে, কিছু নতুন জিনিস অ্যাড করেছে হয়তো, মূল ব্যাপারটা কিন্তু একই আছে, কিছু ইম্প্রোভাইজেশন করে সেটাকে এডিটেড টেক্সট আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের লেসন নাম্বার 5 আমরা শুরু করব। পেজ নাম্বার 34, প্রত্যেকে বই বার করো অ্যান্ড স্টার্ট রিডিং অ্যালং উইথ মি, আমার সাথে পড়ো, সো দ্যাট ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য প্রোজ পিস। It had been raining for 7 years. দেখো গল্পটা শুরু হচ্ছে এইভাবে, It had been raining for 7 years. বলছে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, একদিন দুদিন 3 দিন 4 দিন নয়, 7 বছর ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এবং হয়েই চলেছে। Thousand upon thousand of days filled from one end to other with rain. আচ্ছা, 1000 upon 1000 of days বলছে হাজার হাজার দিন। কেন বলছে? আমরা প্রত্যেকেই জানি এক বছরে কতগুলো দিন হয়, 365 days, উই অল নো দ্যাট। তাহলে যেহেতু 7 বছর হবে, তাহলে স্বাভাবিক এইটার সংখ্যাটা হাজারে গিয়ে ঠেকবেই। তো এই জন্য বলছে যে হাজারের পর হাজার দিন ধরে দিনগুলোর শুরু থেকে শেষ, মানে একদম ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য ডে টিল দ্য এন্ড, এই সবটা পোর্শন ধরে কি হচ্ছে, শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে শুধু বৃষ্টি। 1000 upon 1000 of days filled from one end to other with rain, মানে দিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দ্যাট মিনস ফ্রম দ্য স্টার্টিং অফ এ ডে টিল দ্য এন্ড ইট ইজ ফিল্ড উইথ রেন রেন অ্যান্ড রেন, বৃষ্টি দিয়েই পুরোটা ভর্তি। The days were filled with gush of water. বলছে সারাটা দিন ভর্তি হয়ে থাকে, ফিল্ড হয়ে থাকে, কি দিয়ে? গাশ অফ ওয়াটার। আচ্ছা, এই যে গাশ কথাটা, এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তাহলে গাশ শব্দটার আমরা কি সিনোনিম লিখতে পারি দেখে নাও প্রত্যেকে। গাশ মানে আমরা বাংলাতে যাকে বলতে পারি তীব্র জলের ধারা, মানে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলছে, এই তীব্র জলের ধারাটাকে আমরা বলি গাশ। সিনোনিম হলে আমরা কি লিখব? টু ফ্লো আউট সাডেনলি অ্যান্ড ইন গ্রেট কোয়ান্টিটি। তার মানে শুধু যে জলের ধারা আমরা কখন বলবো, যখন প্রচুর পরিমাণে জল হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। টু ফ্লো আউট সাডেনলি অ্যান্ড ইন গ্রেট কোয়ান্টিটি, তার মানে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে, পরিমাণটা কিন্তু মোটেই কম না, কারণ সব সময় বৃষ্টি হচ্ছে। এইটা হচ্ছে গাশের সিনোনিম, টু ফ্লো আউট সাডেনলি অ্যান্ড ইন গ্রেট কোয়ান্টিটি, প্রচণ্ড পরিমাণে অনেকটা জল, সেই যে জলের ধারা, বৃষ্টির যে বর্ষণের যে ধারা, তাকে এখানে বলছে গাশ। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। ওই যে জলের একটা তীব্র ধারা, আওয়াজ, এন্ডলেস শাওয়ার। এন্ডলেস মানে আমরা প্রত্যেকে জানি নেভার এন্ডিং, মানে যেটা কখনো শেষ হচ্ছে না, এরকম একটা। শাওয়ার মানে এখানে রেইনকে বলা হয়েছে। শাওয়ার হেয়ার ইন্ডিকেটস টু রেইন। শাওয়ার মানে এখানে বৃষ্টি বোঝানো হয়েছে, তার মানে সারাদিন অঝোর ধারা বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো রকম বিরাম নেই, প্রচুর পরিমাণে জলের ধারা বইছে। গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস রেন, সব সময়, মানে এমন এক সময় আসছে না যখন ওই বৃষ্টির ধারা পড়াটা, এই যে টপ টপ করে বৃষ্টি পড়ছে, সেই ধারাটা বন্ধ হচ্ছে, এরকম কোনো সময় আসছে না। Heavy storms caused tidal waves to come over the island. আচ্ছা, শুধু কি বৃষ্টি হচ্ছে? না, তা না, আর কি কি হচ্ছে দেখো। বলছে শুধু যে বৃষ্টি হচ্ছে তা নয়, হেভি স্টর্মস
মানে প্রচণ্ড ঝড়ও হচ্ছে, বৃষ্টির সাথে একটা ঝোড়ো হাওয়া যেটা গম গম করছে, মানে সবসময় কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে, এরকম একটা হেভি স্টর্মস আছে, যেটা কিনা কিসের কারণ হচ্ছে, টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। তো বলছে টাইডাল ওয়েভস, ওয়েভ মানে আমরা জানি ঢেউ, টাইডাল ওয়েভস মানে আমরা সাধারণত জোয়ারকে বুঝে থাকি, তোমরা জানো নদী বা সমুদ্রে জোয়ার ফাটা হয়। তো বলছে এই যে প্রচণ্ড ঝড়, এই ঝড়টা টাইডাল ওয়েভস ক্রিয়েট করছে, যেটা কিনা ওই আইল্যান্ড, ওই দ্বীপের ওপরে আছড়ে পড়ছে। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, ওকে। সো এই যে প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, এর ফলে জোয়ার হচ্ছে, একটা প্লাবনের সৃষ্টি হচ্ছে, এবং যেটা কিনা ওই আইল্যান্ডের ওপর এসে আছড়ে পড়ছে। নেক্সট, a thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. এটা কিন্তু খুব মজার একটা লাইন, দেখো কি বলছে, বলছে 1,000 ফরেস্ট মানে হাজার হাজার গাছপালা, প্রচুর জঙ্গল, ক্রাশড আন্ডার দ্য রেন। ক্রাশ করা মানে এইভাবে আমরা যদি কোনো জিনিসকে বাড়ি দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই, টুকরো টুকরো করে দিই, সেই ব্যাপারটাকে বলা হয় ক্রাশড, ঠিক আছে। তো বলছে এরকম হাজার হাজার গাছ, প্রচুর জঙ্গল, সমস্ত কিছু এই বৃষ্টির যে অবিরাম ধারা, তার ফলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তার মানে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর সবসময় যদি বৃষ্টি হয়, মানে একদম নেভার এন্ডিং যদি এন্ডলেস শাওয়ার হতে থাকে, তাহলে ইট ইজ নট পসিবল ফর দ্য ট্রিজ টু সার্ভাইভ, গাছেরা বাঁচতে পারবে না, ফলে কি হবে, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু a thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. তো বলছে গাছেরা যে ক্রাশড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এর ফলে কি গাছ ওখানে জন্মানো বন্ধ হচ্ছে? একদম না। বলছে আবার আবার করে যেমন হাজার হাজার গাছ নষ্ট হচ্ছে, বারে বারে নষ্ট হচ্ছে, তেমনি আবার বারে বারে এই গাছগুলো জন্মাচ্ছে, বাট টু বি ক্রাশড अगेन বাই দ্য রেন। তার মানে আবার যে জন্মাচ্ছে সেটা কি বড় হতে পারবে না, আবার ওই বৃষ্টির ধারাতে ওটা ক্রাশড হওয়ার জন্য বা গুড়িয়ে যাওয়ার জন্য আবার ওদের রিবার্থ হচ্ছে। ক্রাশড এই শব্দটা আমরা কি সিনোনিম ইউজ করব দেখো, CRUSHED। ক্রাশড কথার অর্থ আমরা বলতে পারি টু ব্রেক সামথিং ইনটু ভেরি স্মল পিসেস। তার মানে কোনো জিনিসকে একদম ছোট ছোট টুকরো টুকরোতে যদি আমরা ভাঙি, সেই ব্যাপারটা হচ্ছে ক্রাশড। তাহলে আমরা এটাই লিখব, টু ব্রেক সামথিং ইনটু ভেরি স্মল পিসেস। এইটা হচ্ছে ক্রাশড। তারপরে কি বলছে দেখো, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। তো বলছে দেখো এই যে প্রথম 3-4টে লাইন বললো, তারপরের কথাটা কি বলছে, দিস ওয়াজ দ্য ওয়ে, তার মানে this is the way of living of the people of Venus, or this is the atmosphere of the planet Venus। তার মানে প্ল্যানেট ভেনাসের অ্যাটমসফিয়ারটা বা ওদের ওয়ে অফ লিভিংটা ঠিক এইরকম। ওরা সবসময় বৃষ্টিতে, মানে সারা দিনের শুরু থেকে শেষ অবধি বৃষ্টি, অবিরাম বর্ষণ হয়ে চলছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, টাইডাল ওয়েভস হচ্ছে, গাছপালা বারবার জন্মাচ্ছে, বারবার বৃষ্টিতে নষ্ট হচ্ছে, এইভাবেই ভেনাসের জীবন কাটছে। হেয়ার ওয়াজ লোকেটেড, ঠিক এইরকম জায়গাতে কিছু একটা লোকেশনের কথা বলছে। তার মানে আমরা ইনিশিয়ালি ভাববো যে জায়গাতে সারাদিন বৃষ্টি হয়, একটুও বৃষ্টি থামে না, সব সময় ঝোড়ো হাওয়া বইছে, কখনো কখনো জোয়ারে প্লাবন আসছে, যে জায়গায় কোনো গাছপালা নেই, যে জায়গায় গাছ হচ্ছে, আবার বৃষ্টি এন্ডলেস শাওয়ার তাকে ক্রাশড করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে, সেই জায়গাতে কি থাকতে পারে, এটা প্রশ্ন অনেকেরই মনে আসবে। তো দেখো, here was located the school room of the children belonging to men and women who came by rockets from earth।
এইখানেই হচ্ছে টুইস্ট। বলছে এইরকম একটা ডাল একটা অ্যাটমসফিয়ারের মধ্যে আছে একখানা ক্লাসরুম। তার মানে একটা ক্লাসরুম, তোমরা প্রত্যেকেই জানো ক্লাসরুম কি কেমন হয়। ক্লাসরুম একটা আছে যেটা কিনা বিলং টু কাদের ক্লাসরুম? তো বলছে সেই সমস্ত লোক এবং মহিলাদের বাচ্চাদের ক্লাসরুম যারা আর্থ থেকে, তার মানে পৃথিবী থেকে রকেটে করে ভেনাসে এসেছে। ঠিক আছে, তার মানে একটা গ্রুপ অফ পিপল তারা ভেনাসে গেছে অ্যান্ড সেট আপ সিভিলাইজেশন, সেখানে একটা সভ্যতা সৃষ্টি করেছে, এবং তাদের যারা চিলড্রেন্স আছে, যারা বাচ্চা কাচ্চা আছে, তারা ওই ক্লাসরুমটাতে পড়াশোনা করে, এটা আমরা ধরে নিতে পারি। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। বলছে যে এইটা যতই অ্যাডভার্স সিচুয়েশন হোক না কেন, ম্যান ক্যান ডু এভরিথিং। এটা আবার একবার প্রমাণিত। বলছে ভেনাসের এইরকম একটা ওয়েদার যেখানে শুধু এন্ডলেস শাওয়ার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। বলছে বৃষ্টি ছাড়া যেখানে কিচ্ছু নেই, যেখানে বৃষ্টি ছাড়া কিছু দেখা যায় না, গাছপালা নেই, যেখানে সবসময় ঝোড়ো হাওয়া, জলের অবিরাম বর্ষণ, ইনস্পাইট অফ অল দিস ডিফিকাল্টিজ, এই সমস্ত বাধা সত্ত্বেও আ গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেন সেট আপ আ সিভিলাইজেশন হেয়ার। তার মানে এই সব কিছু সত্ত্বেও একদল লোক পৃথিবী থেকে এসে এইখানে এরকম একটা ডাল অ্যাটমসফিয়ারে সিভিলাইজেশনকে গঠন করেছে। রেডি? রেডি। প্রথম দেখো দুখানা রেডি আছে। দ্য ফার্স্ট ওয়ান signifies like an interrogative sentence. তার মানে প্রথম যে রেডি, এখানে কাউকে কেউ কিছু জিজ্ঞেস করছে, বলছে আর ইউ রেডি? সেকেন্ড ওয়ান ইজ অ্যাজাটিভ, ইয়েস আই এম রেডি। নাও বলছে সুন, বলছে এক্ষুনি, বলছে সুন খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? বলছে আজই কি সেই ঘটনাটা ঘটবে? আজ কি ঘটবে? লুক লুক সি ফর ইয়োর সেলফ। বলছে দেখো তো, নিজেই একটু ভালো করে চারদিকটাতে দেখো তো ঘটনাটা ঘটে কি না। তার মানে এই যে এই ছোট 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 4-5টা আমরা সেন্টেন্স দেখলাম বা পার্ট অফ সেন্টেন্স দেখলাম, সেইটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দ্য পিপল দেয়ার আর ওয়েটিং ফর সামথিং আনইউজুয়াল টু হ্যাপেন। ওইখানকার লোকজন এবং বাচ্চারা ওয়েট করে আছে কিছু একটা আনইউজুয়াল ঘটনা দেখার জন্য এবং ঘটবে এইটার জন্য তারা ওয়েট করে আছে। তার মানে বৃষ্টি হওয়া, অবিরাম বর্ষণ, টাইডাল ওয়েভস, হেভি স্টর্মস, এগুলো তাদের কাছে খুব ইউজুয়াল ঘটনা। তার মানে এমন কিছু একটা সামথিং উইল গোয়িং টু হ্যাপেন হুইচ ইজ কোয়াইট আনইউজুয়াল টু দেম। বলছে এখানে কিছু একটা ঘটনা ঘটার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা কিনা তাদের কাছে প্রচণ্ডই রকম একটা আনইউজুয়াল ছিল। নেক্সট, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। বলছে বাচ্চাগুলো কোথায় আছে? আমরা প্রথমেই দেখলাম দে ওয়্যার ইন দ্য ক্লাসরুম। তারা ক্লাসরুম আছে, তারা কি করছে? চ্যাটার্ড, তারা প্রচণ্ড কিচিরমিচির করছে। এটা তোমরা প্রত্যেকে আইডেন্টিফাই করতে পারবে। মনে করে দেখো তো, তোমরা যখন ক্লাসে থাকো এবং যখন ধরো এক ম্যাডাম বা স্যার পড়িয়ে গেলেন, আরেকজন আসছে, ওই যে গ্যাপটাতে তখন কি তোমরা খুব চুপচাপ শান্ত হয়ে বসে থাকো? না। ইনফ্যাক্ট আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরাও কিন্তু মোটেই শান্ত হয়ে বসতাম না। ওই টাইমটাতে সবাই প্রচণ্ড একটা কথাবার্তা বলতে থাকে, যার যা বলবার আছে একদম মানে একটা মনে হয় পাখিদের মতো কিচির মিচির একটা আওয়াজ চারদিক থেকে শোনা যায়। তো এইটা হচ্ছে চ্যাটার। তাহলে আমরা চ্যাটারের সিনোনিমটা কি লিখতে পারি? দেখো, চ্যাটার আমরা লিখব টকড কুইকলি, মানে বেশ জোরে জোরে তাড়াতাড়ি বলছে, অ্যান্ড কন্টিনিউয়াসলি, ক্রমাগত বলে চলেছে এবং বেশ তাড়াতাড়ি করে বলছে, এইটাকে আমরা বলবো চ্যাটার। তাহলে চ্যাটারটা আমরা দেখে নিই। talked quickly and continuously, তার মানে ক্রমাগত বাচ্চাগুলো কথা বলে চলেছে
এবং বেশ তাড়াহুড়ো করে ওরা কথাগুলো বলছে, এবং কথাগুলো কি নিয়ে বলছে? অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট হুইচ উইল হ্যাপেন টু দেম, সেই ইনসিডেন্টের সম্পর্কে বলছে যেটা তাদের সাথে ঘটতে যাচ্ছে বা তাদের সামনে ঘটতে যাচ্ছে, যেটা কিনা একদমই ইউজুয়াল নয়, সেরকম একটা কিছু নিয়ে ওরা কথা বলছে। আর কি হচ্ছে? অ্যান্ড প্রেজড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। বলছে স্বাভাবিক, প্রচুর ছেলে মেয়ে একসাথে ক্লাসে বসে আছে, ফলে যখনই ওরকম চ্যাটার, তারা প্রচণ্ড চ্যাটার করছে, মানে খুব কন্টিনিউয়াসলি কথা বলছে, খুব কুইকলি কথা বলছে, বলতে বলতে কি করছে? দে প্রেজ টু ইচ আদার, তারা কিন্তু একে অন্যকে হালকা হালকা করে ধাক্কা মারছে। ধাক্কা মানে সেরকম ধাক্কাধাক্কি করছে না, যেমন আমরা করি একসাথে ক্লাসরুমে, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চে, ওই বেঞ্চ থেকে ওই বেঞ্চে উঠে সবাই একটা গোল পাকিয়ে, ফলে একটু গুতোগুতি লাগতেই পারে। সেই রকমভাবে তারা একে অন্যকে একটু প্রেস করছে। দেখে যেন মনে হচ্ছে যে একটা বাগানে যদি প্রচুর গোলাপ ফুল থাকে এবং সেখানে যদি হাওয়া দেয়, তাহলে কি হবে? ফুলগুলো নড়বে, এবং নড়লে কি হবে? আশপাশের ফুলের সাথে একটু করে টাচ লাগবে বা ধাক্কা লাগবে। সেই রকমই যেন বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে। They peered out of the window to look at the hidden sun. They peered out the window to look at the hidden sun. এই লাইনে একটা শব্দ আছে, দ্যাট ইজ হিডেন। হিডেন শব্দটার মানে তোমরা প্রত্যেকে জানো। হিডেন মানে হচ্ছে যেটা লুকানো আছে, যেটা এক্সপোজড নেই, যেটা লুকিয়ে রাখা হয়েছে। তো এই হিডেনটাকে আমরা, যে অথর বসিয়েছে, দ্য রাইটার বসিয়েছে কোথায়? বিফোর দ্য সান, সূর্যের আগে। এইটা পড়ে হয়তো অনেকের মনে হচ্ছে, হাউ ক্যান বি আ সান বি হিডেন? হাউ ক্যান এ সান বি হিডেন, মানে কেমন করে এটা সম্ভব যে সূর্যকে লুকিয়ে রাখা হয়েছে? কারণ আমরা যেখানে থাকি, মানে পৃথিবীতে প্রতিদিন নিয়মিত সূর্য ওঠে। এটা আলাদা ব্যাপার যে কোনো দিন বৃষ্টি হয়, মেঘলা হয়, সেগুলো দিন ছাড়া নিয়মিত সূর্য ওঠে। আমরা সূর্যের আলো, সূর্যের তাপ, এগুলো সমস্ত উপভোগ করতে পারি, সেগুলোকে কাজে লাগাতে পারি। তাহলে প্ল্যানেট ভেনাসে এমন কি ব্যাপার আছে যেখানে সূর্যটাই লুকানো? এইটাই হচ্ছে একটা গল্পের মূল বস্তু, যেখানে সূর্যটা আমাদের মতো এক্সপোজড অবস্থায় থাকে না থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে। এখানে একটা সার্টেন টাইমেই সূর্য দেখা যায়, অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ইগারলি ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট, এবং বাচ্চাগুলো ওই মোমেন্টের জন্যই ওয়েট করে আছে। দে পিয়ার্ড আউট দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। পিয়ার্ড আউট, তার মানে পিয়ার্ড আউট মানে উকি মারা। তারা জানলা দিয়ে, চারিদিকে বৃষ্টি তো, ফলে সবসময় জানলা খুলে রাখাটা সম্ভব হয় না, তারা একটু করে জানলা খুলছে, পিয়ার্ড আউট, উকি মেরে দেখছে যে হিডেন সানটাকে তারা দেখতে পায় কিনা, বা সূর্যটা উঠছে কিনা। ইট রেন্ড, যখনই তারা উকি মেরে দেখছে সূর্যের খোঁজে, তারা কিন্তু সূর্যকে দেখতে পাচ্ছে না। বাইরে কিন্তু তখনও ইট ইজ কন্টিনিউয়াসলি রেনিং অ্যান্ড রেনিং, বৃষ্টি হয়েই চলেছে। নেক্সট, ইটস স্টপিং। এই সময় কেউ একজন বলল যে না, থামছে। কি থামছে? দ্য রেন, তার মানে বৃষ্টি আস্তে আস্তে থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। এইখানে এই গল্পে আমরা যত কটা বাচ্চার কথা পড়লাম বা দেখলাম, অল দ্য চিলড্রেন ওয়ার 9 years old, সমস্ত বাচ্চাগুলোর বয়স কত? 9 বছর। When the sun came out last time 7 years ago, they were too young. বলছে সূর্যটা আজ উঠতে পারে এরকম একটা এক্সপেকটেশন আছে। কাদের? এই বাচ্চাগুলোর। এবার বলছে বাচ্চাগুলো প্রত্যেকে 9 বছর বয়স। লাস্ট বার, মানে একদম শেষবার যখন সূর্যকে এই প্ল্যানেট ভেনাসে দেখা গিয়েছিল, সেটা কতদিন আগের ঘটনা? দ্যাট ওয়াজ 7 years ago, 7 বছর আগেকার ঘটনা। এবং ওই সময় এই বাচ্চাগুলো দে ওয়ার টু ইয়াং টু রিমেম্বার এনিথিং অ্যাবাউট সান। তার মানে তারা ওই সময় এতটাই ছোট ছিল যে তারা ওই সূর্য কেমন ছিল, কেমনভাবে এনজয় করেছে, বা কেমন দেখতে, কেমন তাপ, কেমন আলো, এই ব্যাপারগুলো কিছুই মনে রাখেনি। এই লাইন থেকে আমরা একটা ফ্যাক্ট জানলাম। দ্য ফ্যাক্ট ইজ, সূর্য প্ল্যানেট ভেনাসে প্রত্যেক 7 বছরে একবার করে দেখা যায়। দ্য পিপল অফ ভেনাস ক্যান সি সান ফর once
ইন এ 7 year। তার মানে 7 বছরে একবার করে সূর্য দেখতে পায় কারা? দ্য পিপল অফ ভেনাস। They could not recall the sun when it come out for just an hour and showed its face to the stunned world। তো বলছে 7 বছর আগে যখন সূর্যটা শেষ পারের মতো উঠেছিল তখন তারা মাত্র 2 বছর, তার মানে এখন যদি 9 বছর হয়, 7 বছর আগে যদি সূর্য উঠে থাকে তার মানে অ্যাট দ্যাট টাইম সেই সময় দে ওয়ার অনলি 2 years old, মাত্র 2 বছর ছিল। ফলে দে কান্ট রিকল অর রিমেম্বার এনিথিং অ্যাবাউট দ্য সান। তারা ওই সূর্য সম্পর্কে কিছুই তারা মনে রাখতে পারেনি। এটা কেমন দেখতে, ঠিক কতটা বড়, কতক্ষণের জন্য উঠেছিল, কীরকম তাপ দিয়েছিল, দে কান্ট রিমেম্বার এনিথিং, কিচ্ছু মনে রাখতে পারেনি। স্টান্ড ওয়ার্ল্ড, এখানে লাস্টে একটা কথা আছে স্টান্ড, বলছে ইট ফেস অ্যান্ড when it came out for just an hour and showed its face to the stunned world। স্টান্ড কথাটার মানে হচ্ছে খুব অবাক হয়ে যাওয়া, মানে প্রচণ্ড। এখানে ওয়ার্ল্ড মানে কাদেরকে ডিনোট করেছে? দ্য ওয়ার্ল্ড অফ ভেনাস অবশ্যই। স্টান্ড মানে আমরা লিখতে পারি এখানে সিনোনিম হিসেবে অ্যাস্টোনিশড। স্টান্ড মানে আমরা লিখতে পারি অ্যাস্টোনিশড। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আমরা আরেকটা ফ্যাক্ট জানলাম যে ভেনাসে 7 বছরে একবার সূর্য ওঠে অ্যান্ড দ্য ডিউরেশন ইজ অনলি 1 hour। কতক্ষণের জন্য এটা থাকে? শুধুমাত্র 1 ঘন্টার জন্যই এটা ভেনাসে থাকে সূর্য। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। বলছে বাচ্চাগুলো গতকাল ক্লাসে সমস্ত দিন ধরে সূর্য সম্পর্কে পড়াশোনা করেছে, জেনেছে, পড়েছে, শিখেছে এইগুলো। দে লার্ন হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। বলছে তারা এটা শিখেছে যে কেমন সূর্যটা কেমন দেখতে, তাদের মনে হচ্ছে সূর্যটা একটা লেমনের মতো, একটা বড় সড়ো লেবু যেমন হয় ঠিক সেরকম, এবং এটা খুব গরম, প্রচণ্ড গরম একটা, এগুলো তারা শিখেছে। কখন? গতকাল। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট। বলছে তারা যে শুধু সূর্য সম্পর্কে অনেক ইনফরমেশন গ্যাদার করেছে তাই নয়, দে অলসো রোড সাম এসেস, সাম স্টোরিজ অ্যান্ড সাম পোয়েমস অ্যাবাউট দ্য সান। তার মানে তারা কিছু এসে, স্টোরি, পোয়েম এগুলোও লিখেছে কার সম্পর্কে? সেই সূর্য সম্পর্কে। এবার বিভিন্ন বাচ্চাদের কথোপকথন আমরা দেখব। দেখো কি বলছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার। তাদের মধ্যে একজন বলছে জানো আমার মনে হয় সূর্য বোধহয় একটা ফুলের মতো, একটা ফুল, বড়সড় একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour। বলছে একটা, কেন বলছে আমরা জানি যে ফুল দিনের বেলাটা ফুটে থাকে, আফটার দ্য সেটিং অফ সান, সূর্য পড়ে যাওয়ার পর বেশিরভাগ ফুলই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে সেই যে একটা ফুল ব্লুম যে সিচুয়েশনটা সেটা ফুলের থাকে না, ফুলগুলো আবার সেই ঢেকে যায়, বন্ধ হয়ে যায়, এরকম ব্যাপার। তো বলছে একটা বাচ্চা বলছে যে দ্য সান মে বি লাইক এ ফ্লাওয়ার। বলছে হয়তো সূর্যটা একটা ফুল যেটা কিনা 1 ঘন্টার জন্যই ফুটে থাকে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। বলছে এই যে সব কথোপকথন, এই যে সূর্য সম্পর্কে জানা, সূর্য সম্পর্কে এসেস, স্টোরিজ, পোয়েমস লেখা, এগুলো সবই হয়েছে গতকাল। আজ কিসের জন্য তারা ওয়েট করছে? আজকে বলছে টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। তো বলছে আজকে বৃষ্টিটা আস্তে আস্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ল্যাকেনিং? উই শুড নো দ্যাট। স্ল্যাকেনিং মানে কি? স্ল্যাকেন মানে হচ্ছে টু স্লো ডাউন, মানে কোনো কিছু আস্তে আস্তে কমে যাওয়া। এটা তো অবিরাম বৃষ্টি যেটা কন্টিনিউয়াসলি 7 বছর ধরে চলে, সেইটা কি হচ্ছে আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে, বৃষ্টিটা আস্তে আস্তে থামছে। তাহলে স্ল্যাকেন কথাটা আমরা কিভাবে লিখব? স্ল্যাকেন মানে হচ্ছে টু স্লো ডাউন। স্ল্যাকেন মানে হচ্ছে টু স্লো ডাউন, মানে থামা, বৃষ্টিটা আস্তে আস্তে কি হচ্ছে? থামছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো।
তার মানে যেই বৃষ্টিটা আস্তে আস্তে থামছে, বাচ্চাগুলো কোথায় জড়ো হয়েছে সবাই মিলে? থিক উইন্ডো, বেশ মোটা মোটা জানালা আছে তাদের ক্লাসরুমে, সেই জানালার কাছে তারা সবাই মিলে জড়ো হয়েছে, গ্যাদার হয়েছে। কি জন্য? বিকজ দে ওয়ার ভেরি ইগার টু সি দ্য সান ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফ। তারা জীবনে প্রথম সূর্যটাকে দেখে উপভোগ করার জন্য জানলার কাছে গিয়ে জড়ো হয়েছে। নেক্সট, ওয়্যার ইজ আওয়ার টিচার? এই সময় তাদের হঠাৎ করে মনে পড়লো দ্য টিচার ইজ মিসিং, ম্যাডাম বা স্যার সেখানে নেই। তো বলছে ওয়্যার ইজ আওয়ার টিচার? বলছে আমাদের টিচার কোথায়? শি উইল বি ব্যাক। আরেকজন কেউ বলছে না, তিনি গেছেন কিন্তু তিনি একটুক্ষণের মধ্যেই চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। আরও কেউ একজন বলছে ম্যাডাম, এখানে আমরা বুঝতেই পারছি শি যেহেতু প্রোনাউন ইউজ করা হয়েছে, টিচার ইজ ম্যাডাম, তো আমরা ও বলছে, আরেকজন কেউ বলছে যে না ম্যাডাম যদি তাড়াতাড়ি না আসেন, যদি খুব তাড়াতাড়ি এখানে ফিরে না আসেন, শি উইল মিস দ্য ইভেন্ট, তিনি কিন্তু এই ইভেন্টটা মিস করবেন। কোন ইভেন্ট? এই যে 7 বছরে একবার 1 ঘন্টার জন্য সূর্য উঠবে, এই একটা গ্রেট ইভেন্ট, শি উইল মিস ইট, সে এটা মিস করতে পারে। দ্য চিলড্রেন, দ্য রেন স্ল্যাকেন স্টিল মোর। আমরা এর আগেও দেখেছি একবার স্ল্যাকেন, আবারও দেখছি, বলছে বৃষ্টিটা কমতে কমতে স্টিল মোর, বলছে আগের থেকে আরেকটু বেশি কমলো, মানে এবার সেই যে এন্ডলেস শাওয়ার, গাশ অফ ওয়াটার, ওগুলো আস্তে আস্তে থামছে। দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান। বলছে বাচ্চারা তো প্রচণ্ড এক্সাইটেড, তারা আর রেজিস্ট করতে পারছে না নিজেদের, বলছে কখন যে সূর্যটা উঠবে, কখন যে দেখবো, এইরকম ব্যাপার। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস। বলছে তারা তো সেই ছোটোবেলা থেকে এখানেই আছে, ভেনাসেই তাদের জীবন কাটছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out। এটা আমি আগেই বলেছি। তার মানে এখন অল অফ দেম ওয়ার 9 years old। তারা এখন বয়স কত? 9 বছর। কত বছর পর পর সূর্য ওঠে? 7 years, 7 বছর পর পর। তাহলে লাস্ট টাইম যখন সূর্য উঠেছিল, দে ওয়ার অনলি 2 years old দেন, তারা মাত্র 2 বছর ছিল। তো বলছে এই তখন তাদের পক্ষে অতটা এনজয় করা বা মনে রাখা সম্ভব হয়নি, ফলে নাও দে আর ভেরি মাচ ইগার টু সি দ্য সান অ্যান্ড টু ফিল ইট, সেটাকে অনুভব করতে চাইছে। They had long since forgotten the color and the heat of how it really was। বলছে তারা এত আগে দেখেছে এবং তখন তারা এতটাই ছোট ছিল যে তারা সূর্যের কালার কেমন, তাদের হিট কতটা দিয়েছে, সেইগুলো সব জিনিসই তারা প্রায় ভুলে গেছে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and sun। বলছে এই যে 2 বছর থেকে 9 বছর, এই মাঝখানে পুরো ডিউরেশনটা তারা কাটিয়েছে কিভাবে? তারা খেলেছে, তারা গ্রীষ্মকাল এবং সূর্যকে নিয়ে নানা ধরনের গান করেছে, কিন্তু কোথায় করেছে এগুলো? আন্ডারগ্রাউন্ড দ্য টানেলস। তার মানে ওপরে তো সবসময় বৃষ্টি, তাই বলে ওখানে আন্ডারগ্রাউন্ড টানেলস আছে, সে যেগুলো কিনা ইকোয়িং। স্বাভাবিক তোমরা অনেকেই দেখেছো ট্রেনে জার্নি করতে করতে যখন ট্রেন কোনো টানেলের ভেতর দিয়ে যায় তখন শব্দগুলো ইকো হয়, আমরা জানি। তো এরকম ইকোয়িং কোনো টানেলসের ভেতরে তারা খেলেছে এবং বিভিন্ন রকম গান করেছে। অ্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার ওয়াজ অল অ্যাবাউট সামার অ্যান্ড সান, এইগুলো নিয়ে গান করেছে। ইকোয়িং এই কথাটা আমরা কি মানে লিখতে পারি? সিনোনিম কি হতে পারে দেখে নিই। ইকোয়িং এই শব্দটা আমরা লিখতে পারি রেভারবেটারিং। ওকে, তো কী লিখবো দেখো, স্পেলিংটা দেখে নাও। BERATING। ওকে, এটা হচ্ছে ইকোয়িং এর সিনোনিম। আচ্ছা, টানেলস মানে হচ্ছে, আমরা টানেলসকে লিখতে পারি অ্যান আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, একটা মাটির নিচ দিয়ে একটা প্যাসেজ যেখান দিয়ে গাড়ি চলাচল করতে পারে, যেখানে এই বাচ্চাগুলো খেলেছে। তা আমরা টানেলস কথাটা লিখতে পারি অ্যান আন্ডারগ্রাউন্ড প্যাসেজ। ওকে, আচ্ছা, আর একটু আমরা 2-4 লাইন দেখে নিই।
দ্য রেইন স্টপড। এইভাবে এই করতে করতে আস্তে আস্তে স্ল্যাকেন ডাউন হতে হতে বৃষ্টিটা থামলো। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। বলছে মনে হচ্ছে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হেভি স্টর্ম সবসময় থাকে, তো বলছে এখনকার সিচুয়েশন দেখে মনে হচ্ছে একটা হ্যারিকেন মানে একটা সাইক্লোনের একটা সাইক্লোনের নাম, একটা ঝড়ের নাম, সেরকম একটা ঝড় যেন তার শব্দটাকে হারিয়ে ফেলেছে। মানে ঝড় শব্দ, বৃষ্টি থেমেছে, ঝড় থেমেছে, মানে চারদিকে নিস্তব্ধ একটা পরিবেশ। দেয়ার ওয়্যার নো মোশন অর ট্রেমার বাট পিস। বলছে সেখানে কোনো মোশন নেই, মানে কোনো গতি নেই, ট্রেমার মানে কোনো কাঁপুনি নেই, কোনো কম্পন নেই, সেখানে শুধুমাত্র শান্তি আর শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল। বলছে দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল। বলছে ওখানকার পৃথিবীটা, ওখানকার চারিদিকটা যেন নিস্তব্ধ, মানে এক জায়গায় যেন দাঁড়িয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, তার কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান would feel as if the ears had been stuffed। বলছে আমাদের দেখবে কানে মাঝে মাঝে কানটা মানে বন্ধ হয়ে যায়, অনেক সময় সর্দি টর্দি লাগলো আমাদের হয়ে থাকে, তো বলছে সাইলেন্স ওয়াজ সো ইমেন্স। বলছে এই যে নিস্তব্ধটা, এটা এতটাই চারিদিকে নিস্তব্ধ যে মনে হচ্ছে যে কানগুলো যেন কাজ করা বন্ধ করে দিয়েছে, মানে কান কাজ করছে না, কিছু শুনতে পাচ্ছি না, কারণ কোনো শব্দ নেই, কোনো কাঁপুনি নেই, কোনো ট্রেমার নেই, কিছু নেই। The children put their hands to their ears, they stood apart। বাচ্চাগুলো কি করছে, কানে হাত দিয়ে, ওরা তো জানে না, ভাবছে কি আওয়াজ হবে না কি হবে, ওরা তো বুঝতে পারছে না যে সূর্য উঠলে ঠিক কীরকম কি হয়, তারা কানে হাত দিয়েছে এবং স্টুড অ্যাপার্ট, তারা পাশে পাশে একটু সরে সরে দাঁড়ালো। দ্য ডোর স্লাইড ব্যাক, স্লাইড ডোর মানে যে যা দরজা এদিক থেকে ওদিকে এবং ওদিক থেকে এদিকে সরে, সেই রকম স্লাইডিং ডোর, সেটা স্লাইড ব্যাক, সেটা খুললো। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। তা বলছে সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড। সাইলেন্ট কেন, কি সমস্ত ঝড় বৃষ্টি থেমে গেছে, দ্যাট ইজ সাইলেন্ট। ওয়েটিং কেন, কেন হচ্ছে তারা ইগারলি ওয়েট করছে ফর দ্য সান টু কাম। সেই রকম একটা পৃথিবী, সেরকম একটা চারপাশ, সেরকম একটা অ্যাটমসফিয়ার তাদের সামনে খুলে গেল। দ্য সান কেম আউট। সেই যে ঘটনাটা যেটার জন্য তারা প্রত্যেকে অপেক্ষা করে আছে সেটা খুললো, আস্তে আস্তে সূর্য বেরোলো, আকাশে সূর্যকে দেখা গেল। It was the color of flaming bronze and it was very large। বলছে কেমন, ব্রোঞ্জ, তামার মতো, ফ্লেমিং ব্রোঞ্জ, জ্বলন্ত তামার মতো দেখতে, এবং এটা অনেক অনেকটাই বড়। ফ্লেমিং কথাটা আমরা এখানে বার্নিং অর্থে ইউজ করতে পারি। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। এই চারপাশের আকাশটা কেমন, ব্লেজিং ব্লু, নীল কিন্তু ব্লেজিং, মানে ব্লেজিং মানেও জ্বলন্ত আমরা বলতে পারি। এখানে ফ্লেমিং আর ব্লেজিং এই দুটো শব্দকে আমরা সিনোনিম হিসেবে ট্রিট করতে পারি, ফ্লেমিং অ্যান্ড ব্লেজিং। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট। বলছে চারিদিকের যে জঙ্গল আছে, যে গাছপালা আছে, সে বন আছে, সেটা বার্নড উইথ সানলাইট, সূর্যের আলোতে চারিদিকে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, মানে অনেক দিন পর উঠলে যা হয় চারিদিকে ভেসে যাচ্ছে সূর্যের আলোতে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। খানিকক্ষণ বাচ্চাগুলো তাদের স্পেল থেকে বেরিয়ে আসতে তাদের সময় থাকলো। স্পেল মানে আমরা কি, আমরা বাংলাতে বলতে পারি স্পেল মানে মোহ, বাট অ্যাজ এ সিনোনিম উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড ম্যাজিক। স্পেল মানে আমরা বলতে পারি, তার মানে খানিকক্ষণ লাগলো তাদের এই সিচুয়েশন থেকে বেরোতে, তারপর তারা কি করলো, প্রচণ্ড চিৎকার, ইয়েলিং শুরু করলো, মানে খুব আনন্দ পেলো তারা বুঝতে পারছে না হোয়াট টু ডু, কী করবে, ফলে তারা চিৎকার চেঁচামেচি আরম্ভ করলো। ইয়েলিং শব্দটার আমরা মানে লিখতে পারি শাউটিং। ওকে, আর কি করলো, ইনটু দ্য সামার টাইম, মানে এই যে 1 ঘন্টার জন্য উঠেছে সূর্য, তাহলে এই সময়টাই তাদের কাছে সামার, সো দে আর রেডি টু এনজয় দ্য টাইম ফুললি। তারা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবং তারা এই 1 ঘন্টাটাকে পুরোপুরি এনজয় করবে। ব্লেমিং আর ফ্লেমিং আর বার্নিং, এই দুটো কথা আমরা যেটা এইখানেই পেয়ে গেলাম, একটা ফ্লেমিং ব্রোঞ্জ আর একটা ব্লেজিং ব্লু। সো ফ্লেমিং আর ব্লেজিং এই দুটো শব্দ কিন্তু নিজেরাই সিনোনিম। এটা বা ব্লেজিং ছাড়াও এখানে আমরা বার্নিং কথাটাও ইউজ করতে পারি। সো আজ এই অবধি, আমরা নেক্সট পোর্শনটা নেক্সট ক্লাসে পড়ব।